নিকোলাস কোপার্নিকাস 1473 থেকে 1543 খ্রিস্টাব্দ। জ্যোতির্বিজ্ঞানী টলেমি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে নানান তত্ত্ব উদ্ভাবন করলেন। তিনি বললেন, বিশ্ব একটা গোলক এবং তা গোলকের মতোই ঘুরছে। পৃথিবীও একটি গোলাকার বস্তু এবং তা বিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত। পৃথিবী স্থির, সূর্যই তার চারদিকে ঘুরছে। 1473 সালের 14 ফেব্রুয়ারি পোল্যান্ডের থর্ন শহরে কোপার্নিকাসের জন্ম। থর্ন বাল্টিক সাগরের কাছে ভিস্টুল নদীর তীরে ছোট বন্দর শহর। বাবা ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী। কোপার্নিকাসের পারিবারিক নাম ছিল নিকোলাস কোপার্নিক। কোপার্নিক শব্দের অর্থ বিনয়ী। শুধু নামে নয়, আচার ব্যবহারের স্বভাবেও কোপার্নিকাস ছিলেন যথার্থই বিনয়ী। ছেলেবেলা থেকেই কোপার্নিকাসের আকাশ, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র তার সম্বন্ধে ছিল গভীর কৌতূহল। যখন তার 10 বছর বয়স, বাবা মারা গেলেন। বালক কোপার্নিকাসের সব দায়িত্ব নিজের কাছে তুলে নিলেন চাচা লুকাস ভাতমেসন রোড। কাকার বাড়িতে বিশাল বড় গ্রন্থাগার ছিল। এখানেই বাবাকে হারানোর দুঃখ ভুলে গেলেন। সারাদিন নানান বিষয়ের বই পড়তেন, তবে তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত বিজ্ঞান আর সাহিত্য। পড়াশোনায় এই আগ্রহ দেখে চাচা তাকে স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলের পড়া শেষ করে 18 বছর বয়সে কোপার্নিকাস ক্র্যাকাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। সেই যুগে ক্র্যাকাও গণিত ও জ্যোতির্বিজ্ঞান শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। সেই যুগের বিখ্যাত জ্যোতির্বিদ ব্রডজেস্কি ছিলেন এখানকার শিক্ষক। কোপার্নিকাসের কলা বিভাগের ছাত্র হলেও বেশিরভাগ সময় গণিত ও জ্যোতির্বিজ্ঞানের চর্চা করতেন। জ্যোতির্বিজ্ঞানে তার এই আগ্রহ দেখে চাচা বলতেন, আকাশের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকাও। চাচার ইচ্ছা অনুসারে তিনি ডাক্তারিতে ভর্তি হলেন। ডাক্তারি পাশ করলেন, কিন্তু মানুষের দেহের জটিলতার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের জটিলতাই তাকে বেশি আকৃষ্ট করত। তাই স্থির করলেন ইউরোপের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রভূমি ইতালিতে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবেন। চাচা তাকে পড়াবার অনুমতি দিলেন। 23 বছর বয়সে তিনি ইতালির বেলোগানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। এখানে তিনি 4 বছর অধ্যয়ন করেন। এই সময়ে প্রধানত গণিত ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। গ্রিক ও ল্যাটিন ভাষা শিখলেন, যাতে গ্রিক ভাষায় লেখা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বই পড়তে পারেন। তাছাড়া প্রাচীন আরব পণ্ডিতদের লেখা বহু বই গ্রিক ভাষায় অনুদিত হয়েছিল। তিনি ওই সমস্ত বইগুলো গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করতেন। যথাসময়ে তিনি বেলোগানা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা শেষ করে রোম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দিলেন। সেই সময় টলেমির সিদ্ধান্তগুলোই ছিল জ্যোতির্বিজ্ঞানের প্রধান পাঠ্য, কিন্তু কোপার্নিকাসের মনে টলেমির সিদ্ধান্ত সম্বন্ধে সন্দেহ জেগে ওঠে। পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত, তাকে কেন্দ্র করে সূর্য, তারা, চাঁদ ঘুরছে, এই মতকে তিনি অন্তর থেকে গ্রহণ করতে পারেননি। অ্যারিস্টটলস কাজ নয়। পরবর্তী যুগে ফ্রান্সের রাজা পঞ্চম চার্লসের ব্যক্তিগত উপদেষ্টা ওইসিমি অ্যারিস্টটলের অভিমতের বিরুদ্ধে গতিশীল পৃথিবীর ধারণার কথা বলেন। কোপার্নিকাস নামে এক পণ্ডিত বলেন, গ্রহ নক্ষত্রের মতো পৃথিবীও আবর্তিত হচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চি বিশ্বাস করতেন পৃথিবী স্থির নয়, গতিশীল। তিনি বললেন, শুধুমাত্র বিশ্বাস নয়, পরীক্ষার দ্বারাই একমাত্র প্রকৃত সত্যে উপনীত হওয়া যায়। তাছাড়া কোপার্নিকাসের শিক্ষক ডোমিনিকো অ্যারিস্টটলের মতো বিশ্বাস করতেন না। এই পরস্পর বিরোধী অভিমতের মুখোমুখি দাঁড়িয়ে কোপার্নিকাস মনে হলো, প্রকৃত সত্যকে উদ্ভাবন করতেই হবে। যে বিষয়ে নিজেই সন্দিহান, কেমন করে তা ছাত্রদের শিক্ষা দেবেন। দুর্গস্ত হয়ে পড়লেন কোপার্নিকাস। মানসিক যন্ত্রণার মধ্যে শিক্ষকতার চাকরি ছেড়ে দিলেন। ফিরে এলেন চাচা লুকাসের কাছে ব্রাউনবার্গে। এখানে তিনি গামা মাজেকের কাজ নিলেন। ব্রাউনবার্গ ছিল একটি পাহাড়ি গ্রাম। অল্প দিনের আগেই সেখানকার মানুষের সাথে একাত্ম হয়ে গেলেন কোপার্নিকাস। অসুস্থ মানুষেরা তার কাছে চিকিৎসার জন্য আসত।
অল্প দিনের মধ্যে চিকিৎসক হিসেবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র চিকিৎসা আর সমাজসেবা না, রাজনীতি ও অর্থনীতি সম্বন্ধেও তার ছিল সুগভীর জ্ঞান। তিনি নানা ব্যাপারে সরকারের পরামর্শ দিতেন। অর্থনীতির উপর তিনি একটি বই লিখেছেন। এই বইতে সে যুগের অর্থনৈতিক ব্যবস্থার নানান ভুলত্রুটির উল্লেখ করেছিলেন। তার বহু অভিমত সরকার গ্রহণ করে। তিনি দেখেছিলেন একই দেশের বিভিন্ন অঞ্চলের শাসকরা বিভিন্ন ধরনের মুদ্রা তৈরি করে। তিনি বললেন, এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলের মানুষ গ্রহণ করতে চায় না। তাছাড়া বিদেশি বণিকদের সাথে ব্যবসা বাণিজ্য করবার সময় নানান অসুবিধা দেখা যায়। লাভের আশায় শাসকেরা ইচ্ছামতো মুদ্রামান কমায় বা বাড়ায়। কোপার্নিকাস সারা দেশে একই ধরনের মুদ্রা চালু করার কথা বললেন। তাছাড়া মুদ্রামান কমানোর বিপক্ষেও তিনি অভিমত প্রকাশ করলেন। কোপার্নিকাসের আরেকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হল আধুনিক ক্যালেন্ডারের প্রবর্তন করা। ক্যালেন্ডার চালু হওয়ার পর থেকে তাতে বিশেষ কোনো সংশোধন করা হয়নি। তিনি পোপের অনুরোধে ক্যালেন্ডার সংশোধনের কাজ হাত দিলেন এবং সঠিকভাবে দিন, মাস, বছরের হিসাব নির্ণয় করলেন। প্রকৃতপক্ষে তিনি প্রথম বছরের সঠিক কাল পরিমাণ আবিষ্কার করেন। তখনও দূরবীন আবিষ্কার হয়নি। রাতের পর রাত তিনি আকাশের দিকে চেয়ে পর্যবেক্ষণ করতে চেষ্টা করতেন। তার অনন্ত রহস্য এবং প্রতিটি পর্যবেক্ষণের অনুসন্ধানের ফলাফল তিনি খাতার পাতায় লিখে রাখতেন। বেশ কয়েকজন প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী রচনার মধ্যে তার অভিমতের সপক্ষে যুক্তি খুঁজে পেলেন, কিন্তু প্রত্যক্ষ প্রমাণের জন্য খালি চোখে উপরই নির্ভর করতে হতো। দূরের আকাশ তার পক্ষে দেখা সম্ভব হতো না। খালি চোখে যতটুকু দেখেছিলেন এবং 1505 এবং 1511 সালে দুটি সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করে এই বিশ্ব প্রকৃতির গঠন সম্বন্ধে একটা ধারণা গড়ে তোলেন এবং প্রধানত তার উপরে ভিত্তি করে গণিতের সূত্রের সাহায্যে মঙ্গল, শনি, বৃহস্পতি ও শুক্রের অবস্থান নির্ণয় করেন এবং এই অবস্থানগুলো কোনো টেলিস্কোপ সাহায্য ছাড়াই কিভাবে এত নির্ভুলভাবে স্থির করেছিলেন তা ভাবতে বিস্ময়ে অভিভূত হতে হয়। টলেমি তখন গবেষণায় নিমগ্ন। কিছু মানুষ তার উদারতা, সরলতার সুযোগ নিয়ে নানানভাবে বিব্রত করতে আরম্ভ করলো। এরা সাধারণ মানুষের কাছে নানানভাবে প্রচার করতে আরম্ভ করলো, একটা নিতান্তই বোকা লোক খালি চোখে দেখতে পায়। সূর্য আমাদের চারিদিকে ঘুরছে আর পৃথিবী স্থির। আর কোপার্নিকাস মানুষকে বোকা বানাতে বলছে, পৃথিবী ঘুরছে আর সূর্য স্থির। শুধু সাধারণ মানুষ নয়, শিক্ষিত মানুষেরাও তার বিরুদ্ধে বিদ্রুপ উপহাস করতেন। প্রোটেস্টান্ট ধর্মগুরু মার্টিন লুথার বললেন, কোপার্নিকাস একজন নির্বোধ, গোটা জ্যোতির্বিজ্ঞানকেই ওলটপালট করে দিতে চাইছে। আর একজন বাইবেল থেকে উদ্ধৃত দিয়ে বললেন, পৃথিবী দীর্ঘ 30 বছর ধরে তিনি তার গবেষণা চালিয়ে যান। গবেষণালব্ধ অভিজ্ঞতাকে কখনোই তিনি প্রকাশ করেননি। সাধারণ মানুষের বিদ্রুপ উপহাসের চেয়ে পোপের ইকুইজিনিসের ভয় ছিল অনেক বেশি। বাইবেলের বিরুদ্ধে কিছু প্রচার করার অর্থই নিশ্চিত মৃত্যুকে বরণ করে নেওয়া। জীবন সায়ান্নে এসে কোপার্নিকাস তার জীবনব্যাপী পর্যবেক্ষণ আর আবিষ্কারকে প্রকাশ করলেন তার যুগান্তকারী গ্রন্থে। তিনি রিভলিউশন আরিথাম কোয়ালিসটিয়াম মহাজাগতিক বস্তুগুলোর ঘূর্ণন বইটি রচনা করলেও প্রকাশ করলেন না। এই বইটির প্রথম সিদ্ধান্ত ছিল পৃথিবী আপন অক্ষের চারিদিকে আবর্তনশীল, কিন্তু মানুষ তা জানে না। তাদের অনুমান জ্যোতিষ্করাই পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে। পৃথিবীর আহ্নিক আবর্তনই সত্য। আকাশের বুকে গ্রহ নক্ষত্রের যে আপাত আবর্তন লক্ষ্য করা যায় তা পৃথিবীর প্রকৃত আবর্তনের প্রতিফলন মাত্র। কোপার্নিকাসের দ্বিতীয় সিদ্ধান্ত ছিল সূর্যই কেন্দ্রে অবস্থান করছে। পৃথিবী সব প্রত্যেকটি গ্রহ ব্যাসার্ধের নির্দিষ্ট দূরত্ব থেকে আপন আপন বৃত্তপথে সূর্যের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র চাঁদই পৃথিবীর চারদিকে বৃত্তপথে ঘুরছে। তারকারা বহু দূরে বৃত্তপথে সূর্যের চারিদিকে ঘুরছে। এই বইটি ছিল কথোপকথন ভঙ্গিতে লেখা। টলেমি পৃথিবীর আহ্নিক গতি থাকলে এমন তীব্র বায়ুপ্রবাহের সৃষ্টি হতো
যে কোনো পাখি তার নীড় ছেড়ে বের হলে আর ফিরে আসতে পারত না। কোপার্নিকাস বায়ুমণ্ডল ও পৃথিবীর ঘুরছে, তাই পাখিরা কুলায় ফিরে আসতে পারে। টলেমি আহ্নিক গতি থাকলে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। কোপার্নিকাস আহ্নিক গতি না থাকলে দূরের আকাশে তারারা পৃথিবীর চারিদিকে ঘুরছে একথা স্বীকার করা ছাড়া গত্যন্তর থাকে না। তাহলে তারাদের গতি হবে আরো তীব্র। সেক্ষেত্রে তারারা কেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে না। জীবনের শেষ পর্বে এসে কোপার্নিকাসের সাথে পরিচয় হয় রেটিকাস নামে এক তরুণ জার্মান পণ্ডিতের সাথে। রেটিকাস কোপার্নিকাসের অভিমতকে স্বীকার করেন। তিনি রিভলিউশন নিবাস করে মুগ্ধ হলেন। তার এই আন্তরিক অনুরোধে শেষ পর্যন্ত কোপার্নিকাস এই বই প্রকাশ করতে সম্মত হলেন। তখন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন, তাই বই প্রকাশের দায়িত্ব দিলেন রেটিকাসের উপর, যাতে যাজক সম্প্রদায়ের অনুমোদন পাওয়া যায়। তাই কোপার্নিকাস এই বইটি উৎসর্গ করলেন তৃতীয় পোপ পলকে। নুরেমবার্গের একজন মুদ্রাকার আন্দে ওসিথান্ডারের ছাপাখানায় এই বই ছাপার ব্যবস্থা হলো। আন্দে ছিলেন লুথারপন্থী তাছাড়া এই বই প্রকাশিত হলে কোপার্নিকাসের সাথে তাকেও যে বিপদগ্রস্ত হতে হবে এই ভয়ে ভীত হয়ে পড়লেন। তাই বইয়ের প্রথমে লিখেছেন, এই বইয়ের পুরোপুরি সত্য নয়, অনুমানের উপর ভিত্তি করে লেখা হয়েছে, তা সত্য না হওয়াই সম্ভব। শুধু তাই নয়, ওসিথান্ডার ইচ্ছামতো বই থেকে বহু নাম তুলে দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যারিস্টার্কাসের নাম, যিনি প্রথম গভীর বিশ্বাসের সাথে বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী গতিশীল। এই বই প্রকাশিত হওয়ার পর বহুদিন পর্যন্ত পণ্ডিতরা কোপার্নিকাসের সমালোচনা করেছে। তিনি পূর্বসূরীদের ঋণ স্বীকার করেননি। পরে যখন মূল পাণ্ডুলিপি পাওয়া যায় তখন জানা যায় প্রকৃত তথ্য। 1543 সালে বইটি প্রকাশিত হলো। তখন তিনি মৃত্যুশয্যায়। শোনা যায়, যখন এই বইটি ছাপা অবস্থায় তার কাছে এসে পৌঁছালো তখন তার পরের দেখবার মতো অবস্থা ছিল না। তিনি শুধু দু হাতে বইটি কিছুক্ষণ নাড়াচাড়া করলেন। তার কয়েক ঘন্টা পরেই তার মৃত্যু হলো 1543 সালের 21শে মে। কোপার্নিকাসের এই বইয়ের মধ্যে দিয়ে যে সত্যের প্রতিষ্ঠা করলেন তার উপর ভিত্তি করে গ্যালিলিও, কেপলার, নিউটন, আইনস্টাইন জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করলেন। তিনি যে শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন তাই নয়, তিনি ইউরোপের প্রথম বিজ্ঞানী যিনি মধ্যযুগীয় কুসংস্কার, অন্ধকার বিশ্বাসের মূলে তীব্র আঘাত এনেছিলেন। তাই বিংশ শতকের মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, বিজ্ঞানের ক্ষেত্রে কোপার্নিকাসই হচ্ছে আধুনিক যুগের পথিকৃৎ।